হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার পাগলা গণেশ গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতেই তোমাদের জানিয়ে রাখতে চাই wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো। তার মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস নিয়মিত তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, আর দেরি করো না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলে এলাম আজকের আলোচনায়। পাগলা গণেশ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। মনে রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট আসে না, কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর যদি তোমরা লিখতে শেখো, বুঝতে শেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা বড় যে কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজেরাই লিখতে পারবে। তাই বলছি, ভালোভাবে পুরো আলোচনাটা শুনবে, কোথাও স্কিপ করবে না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান ধর্মী ছোট গল্প। কল্পবিজ্ঞান মানে কি? কল্পবিজ্ঞান হলো বিজ্ঞানেরই একটি শাখা, যেখানে কল্পনার মাধ্যমে বিভিন্ন অনেক রকম অলৌকিক জিনিসপত্র দেখানো হয়। অর্থাৎ যে ঘটনাটা বিজ্ঞান এখনো আবিষ্কার করে উঠতে পারেনি, বিজ্ঞানের বিভিন্ন গবেষণার মাধ্যমে এখনো আমরা সেই ধরনের আবিষ্কার উঠে আসতে দেখিনি, অথচ অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো না কোনো যন্ত্র বা কোনো আবিষ্কার হলেও হতে পারে। এই রকম যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সেই ধরনের আলোচনা নিয়ে যখন কোনো গল্প রচনা করা হয় তাকে বলা হয় কল্পবিজ্ঞান। ধরো, আজকে তোমরা আকাশে এরোপ্লেন উড়তে দেখছো। এবার আজ থেকে অনেক বছর আগে যখন এরোপ্লেন আবিষ্কার হয়নি, তখন যদি কেউ এরোপ্লেনের মতন কোনো যন্ত্র কল্পনা করে কোনো গল্প লিখতেন, তাহলে আমরা বলতাম কল্পবিজ্ঞান। কারণ তখনও তো এরোপ্লেনের কনসেপ্ট ছিল না, মানুষ জানতো না প্লেন কেমন দেখতে হয় বা কিভাবে ফাংশন করে। তাহলে এই যে ঘটনাটা সামনে ভবিষ্যতে ঘটতে পারে, সেইটা একটা ভেবে নিয়ে আগে থেকে সেটা কল্পনা করা হচ্ছে, তাই, এবং অবশ্যই সেটা বিজ্ঞান নির্ভর পদ্ধতিতে, তাই কিন্তু একে কল্পবিজ্ঞান বলি। এটি মূলত যন্ত্র নির্ভর অতি আধুনিক যুগে মানবিক আবেগ, শিল্পকলা এবং সংস্কৃতির গুরুত্ব নিয়ে লেখা। তোমরা যদি প্রফেসর শঙ্কু শুনে থাকো সত্যজিৎ রায়ের, তাহলে দেখবে এই কল্পবিজ্ঞানের ওপর নির্ভর করেই কিন্তু প্রফেসর শঙ্কু চরিত্রটি তিনি নির্মাণ করেছিলেন। তো যাই হোক, আমরা পাগলা গণেশ গল্পে আবার ফিরে আসছি। এই গল্পের মূল প্রেক্ষাপট হলো ভবিষ্যতে এক অতি উন্নত সময়ের কথা বলা হয়েছে। সময়টা কত? 3589 সাল। এখন চলছে 2026। তাহলে 3589 অনেক পরের কথা। এই সময় পৃথিবী বিজ্ঞানের চরম শিখরে পৌঁছাবে। মানুষ মৃত্যু জয় করেছে, মহাকাশে যাতায়াত সহজ হয়ে গেছে এবং মানুষের জীবন সম্পূর্ণ যন্ত্র নির্ভর হয়ে গেছে। দেখো, এই কোনো ঘটনাই কিন্তু এখন বাস্তবে আমরা দেখি না, কিন্তু এটা অদূর ভবিষ্যতে ঘটতে পারে, আমরা সেই রূপ আশা রাখি। তাই লেখক এই আশার উপর ভিত্তি করে কিন্তু তার গল্পটাকে সাজিয়েছেন। আলোচনার পরের অংশ তো যাবই, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 7-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি সহায়িকা মোটামোটা দেখে ভয় পাচ্ছ, পড়ছো না। কম পড়লে কিন্তু মার্কস খারাপ হবে, বাড়িতে বকুনি খাবে। তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। wbporashona.com তোমাদের চিন্তা দূর করতে নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? মাত্র 20 পাতায় সম্পূর্ণ সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মাত্র 20 পাতায় পেয়ে যাচ্ছ গোটা হিস্ট্রি, গোটা জিওগ্রাফি সিলেবাস। তাই তোমরা যদি এই 20 পাতা একটু কষ্ট করে ভালোভাবে পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে আর ভয় পেতে হবে না। দেখবে প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারছো। তা কি থাকছে এই ইবুকগুলোতে? থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে পয়েন্টস আকারে লিখেছি। তাহলে এই পয়েন্টসগুলো যদি তোমরা মনে রাখতে পারো, সেক্ষেত্রে শূন্যস্থান, MCQ বা বড় প্রশ্ন, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। তাই আর দেরি না করে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লিখতে পারো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যদি একটা কিনতে চাও তাহলে একটির নাম, যদি তোমরা দুটোই কিনতে চাও সেক্ষেত্রে তোমরা একটা অফারও পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা দুটো ইবুকের নামই লিখে আমাদের পাঠিও, আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদেরকে কল করতে পারো। আবার আলোচনায় ফিরে এলাম।
গল্পের কাহিনী ও বিষয়বস্তু। গল্পের মূল চরিত্র কিন্তু গণেশ, যাকে মানুষ পাগলা বলে মনে করে। কেন পাগলা মনে করে? কারণ যখন পুরো পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে মত্ত, তখন গণেশ কি করছে? গান গাইছে, কবিতা লিখছে, ছবি আঁকছে। তাহলে এই ভাবনাটা ঠিক স্বাভাবিক লাগছে না? যেখানে সকলে বিজ্ঞান প্রযুক্তি এই সমস্ত চিন্তা করছে, সেখানে মানুষ যদি অন্য কিছু করে তাহলে স্বাভাবিকভাবেই তাকে মানুষের অস্বাভাবিক ঠেকবে। তো অস্বাভাবিককে আমরা সবসময় পাগলা আখ্যা দিয়ে দিই, তো সেইটা করা কখনোই উচিত নয়। তাই হয়েছে গণেশের সাথে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় টনিক খাওয়ার ফলে গণেশ অমর, তাই গণেশের বর্তমান বয়স প্রায় 200 বছর। ভাবতে পারছো, একটা মানুষ মৃত্যুকে জয় করে ফেলেছে, মানে তার আর কোনো মরণ নেই। এই সমাজে বেমানান গণেশ সভ্য সমাজ ছেড়ে হিমালয় গিরি গুহায় আশ্রয় নিয়েছে। তারা এই সমাজে সে থাকতে পারছে না। এই সমাজ সম্পূর্ণভাবে বিজ্ঞান প্রযুক্তি নির্ভর, এর মধ্যে সে হাঁপিয়ে উঠছে। এমনকি হিমালয়ের চূড়ায় বসে গণেশ যখন কবিতা লেখে, তখন লোকে ভাবে সে হয়তো পাগল হয়ে গেছে। শিল্পহীন পৃথিবী। এই সময় মানুষের মন থেকে আবেগ, মমতা এবং সৃজনশীলতা হারিয়ে গেছে। আজ থেকে আমরা ধরো বহু বছর বাদের কথা চিন্তা করছি, মানে এখন টেকনিক্যালি 2026 আর ওটা 3589 এর কথা বলছে, মানে প্রায় 1500 বছর বাদে এমন একটা পৃথিবী আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা মানে আজকে চিন্তা করেই অবাক হয়ে যাচ্ছি, যেখানে কোনো আবেগ নেই মানুষের। মায়া, মমতা, সৃজনশীলতা, মানুষের যে একটা নিজের ভালোবাসা, নিজের যে একটা আবেগ, মানুষ যে কত রকম কিছু সৃষ্টি করে, তার শিল্প, সংস্কৃতি, আনন্দ, এইগুলো সমস্ত কিন্তু মুছে গেছে। কি পড়ে রয়েছে সেখানে? কিছু বিজ্ঞানের অভিশাপ বলো, আশীর্বাদ বলো, সেগুলোই কিন্তু পড়ে আছে। মানুষ গান, খেলাধুলা, কবিতা সব ছেড়ে দিয়েছে। শুধু বিজ্ঞান নির্ভর সমাজে বিজ্ঞান ছাড়া আর কিছুরই চর্চা করা হয় না। মানুষ মানে পুরোপুরি মেকানিক্যাল, মানে যেন একটা মেশিন, কম্পিউটারের মতো হয়ে গেছে। এবার আমরা দেখব গণেশের দৃষ্টিভঙ্গি কিরম ছিল। এই যে আমরা পয়েন্ট করে ডিসকাশন করছি, এই পয়েন্টগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। সো ভালোভাবে কিন্তু এই পয়েন্টগুলোকেই তখন ব্যাখ্যা করবো। এখন ভালোভাবে বুঝে নাও, গণেশ আসলে পাগল নয়, বরং সে একজন দূরদর্শী মানুষ। মানে দূরদর্শীও বলবো না, সে একজন ভালো মানুষ। মানে মানুষ হতে গেলে যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকা প্রয়োজন, গণেশের মধ্যে কিন্তু সেগুলোই রয়েছে। সে কিন্তু একটা মেকানিক্যাল মেশিন নয়, সে কিন্তু একটা যন্ত্র নির্ভর, একটা বিজ্ঞান ছাড়া আর কিছু বুঝি না, আমার মধ্যে কোনো আবেগ নেই, কোনো কিছুই নেই, এমন কিন্তু সে নয়। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেমন হয় সে কিন্তু তাই। সে বিশ্বাস করে বিজ্ঞান মানুষকে শরীর দিতে পারে, কিন্তু মন দিতে পারে না। তাই সে জনমানবহীন হিমালয়ে আশ্রয় নেয়, যাতে সেখানে বসে সে তার শিল্প সত্তায় ভরা যে মনটা রয়েছে তাকে আরো সুন্দরভাবে চালিত করতে পারে। পরিবর্তনের সূচনা। গণেশের গান, কবিতা ইত্যাদি শিল্পকর্ম ধীরে ধীরে মানুষের মনোযোগ কিন্তু আকর্ষণ করে। একটা শিল্প সংস্কৃতি বর্জিত পৃথিবীতে যদি হঠাৎ করে কেউ একটা সুন্দর গান গায় বা একটা কবিতা বলে বা ছবি আঁকে, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রথমে মানুষকে খুব অবাক করবে, যে এটা কি হলো, আমরা তো কেউ গাইছি না, আমরা তো কেউ আঁকছি না, তাহলে এ কি করছে, তাহলে কি পাগল? কিন্তু একটা সময় পরে কিন্তু একটা, দুটো, চারটে করে মানুষ সেই সুন্দর আবেগ সত্তা দ্বারা কিন্তু আকর্ষিত হবে। তো একে একে বিভিন্ন মানুষ গণেশের ডেরায় পৌঁছচ্ছে, গণেশ তাদের কবিতা গান শোনাচ্ছে, ছবি দেখাচ্ছে। তাদের মধ্যেও কিন্তু মনুষ্যত্ব, যেটা মিসিং ছিল, যেখানে মেশিন জায়গা করে নিয়েছিল, যারা একটা রোবটের মতো তারা কাজ করত, সেই রোবট কিন্তু আস্তে আস্তে অন্তর্হিত হয়ে আস্তে আস্তে যেন সেই মনুষ্য সুলভ আচরণ একটু একটু করে ফুটে উঠছে। অদ্ভুতভাবে যান্ত্রিক হৃদয়ের মানুষদের মধ্যেও কিন্তু শিল্পের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এবং এটা কে করছে? সেই যাকে মানুষ পাগলা আখ্যা দিয়েছে, সেই গণেশ। শিল্পের বিজয়। গল্পের শেষে আমরা কি দেখছি? গণেশের আঁকা ছবি বা কবিতার মাধ্যমে মানুষের মধ্যে আবারও হারিয়ে যাওয়া আবেগ ফিরে আসতে শুরু করেছে। মানে আমরা যে রোবট নই, আমরা যে যন্ত্র ছাড়াও আমাদের যে আরও একটা সত্তা রয়েছে, যে সত্তা আমাদের পৃথিবীর বুকে এত আধুনিক করে তুলেছে, এত কমফোর্ট এনে দিয়েছে, সেই সত্তাকেই আমরা যে বিসর্জন দিয়ে দিয়েছি, সেইটা আবার মনে করিয়ে দিচ্ছে। যে সত্তার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, খুশি আছে, কান্না আছে, কষ্ট আছে, আরও আছে শিল্প সত্তায় ভরা একটা মন আছে, যেখানে গান আছে, সুর আছে, ছন্দ আছে, কবিতা আছে। তাহলে এই জিনিসগুলো ছেড়ে শুধু বিজ্ঞান চর্চা কিন্তু কখনোই মনুষ্য সমাজের উন্নতি করতে পারে না। সব কিছুকেই কিন্তু সমানভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হয়। এই জন্য দেখো, তোমাদের অঙ্ক আছে সিলেবাসে, বিজ্ঞান আছে, তোমাদের ইতিহাস আছে, ভূগোল আছে, ইংরেজি আছে। তাহলে এই যে সকল কিছু একসাথে কেন শেখানো হচ্ছে? কারণ কোনো একটাকেই বেস্ট বলা যায় না, সবাইকে নিয়েই তোমাকে এগোতে হবে, তবেই তুমি এগোবে।
তাই বিজ্ঞানের যান্ত্রিকতার বিরুদ্ধে শিল্পের এক নীরব জয়ের কথাই কিন্তু এই ছোট গল্প আমাদের বলেছে। আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। পাগলা গণেশ গল্পের আরও যদি প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে কি করবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে বেড়াবে, তাহলেই দেখবে দারুণভাবে পড়াটা বুঝে নিতে পেরেছো। আরও একটা কথা তোমাদের বলি, আমাদের ডেসক্রিপশন বক্সে বিভিন্ন পর্বের বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেইগুলো ক্লিক করলেই তোমরা সেই সমস্ত পর্ব বা সাবজেক্টগুলো দেখে নিতে পারবে। তাই তোমাদের বলছি, চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অন্য পর্বগুলো বা অন্য সাবজেক্টগুলো পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ টাটা।